আজকে আমাদের আলোচ্য বিষয় এমিল or on education. এমিল or on education, philosophy of education লিখেছেন জেন জ্যাকস রুসো। রুসো ছিলেন একজন জেনেভিয়ান সুইস ফিলোসোফার অ্যান্ড রাইটার। এখানে যে টাইটেল অনেকে উচ্চারণ করে এমিলি, কিন্তু নয়, উচ্চারণটা হবে এমিল। আর এমিলি উচ্চারণ করে বলেই মনে হয় এই ক্যারেক্টারটি ফিমেল ক্যারেক্টার। এমিলি ফিমেল ক্যারেক্টার, কিন্তু না, এখানে টাইটেল হলো এমিল, এটা একটা মেল ক্যারেক্টার। শিক্ষা দর্শন এবং অনুশীলনের উপর রুসো ক্লাসিক কাজ করেছেন। এমিলকে দেখানো হয়েছে কিভাবে এই শিশুটি সমাজের মধ্যে সহজাত প্রকৃতিতে তার গুণাগুণ নিয়ে লালিত পালিত হবে এবং প্রকৃত শিক্ষায় ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। এমিল হল আংশিক গ্রন্থ, আংশিক উপন্যাস। দেখানো হয়েছে শিক্ষা হলো এমন একটি রূপরেখা যা কিনা শিশুকে সমাজের দ্বারা কলুষিত হওয়া থেকে বিরত রাখবে এবং তার স্বাভাবিক যে গুণাবলী রয়েছে সেটা সে সদ্ব্যবহার করতে শিখবে বা শিশুটি ধীরে ধীরে বড় হবে। তাহলে রুসো ছিলেন একজন জেনেভিয়ান সুইস ফিলোসোফার রাইটার। জন্মগ্রহণ করেন 1712 জেনেভা, সুইজারল্যান্ডে। রুসোর যে মেইন থিওরি সেখানে বলা হয়েছে এভরিওয়ান ইজ বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল। এভরিওয়ান ইজ বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল। সবাই মুক্তভাবে জন্মগ্রহণ করে এবং সবাই সমান। হিউম্যান স্টেজেস গিভ ইনসাইট টু দ্য আইডিয়া। রুসোর ধারণা যে মানুষের যে স্টেজ, ছোট থেকে বড় হওয়া, তার মাধ্যমেই কিন্তু এই শিশুদের মধ্যে একটা ইনসাইট গড়ে ওঠে। যাই হোক, বলা হয়েছে ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেইনস। ম্যান ইজ বর্ন ফ্রি and everywhere he is in chains. মানুষ মুক্তভাবেই জন্মগ্রহণ করে, কিন্তু প্রতিটি জায়গায় বড় হতে গেলে এই মানুষটি কিন্তু একটা শৃঙ্খলের মধ্যে থাকে, একটা বন্দিদশার মধ্যে যেন থাকে। কিন্তু মানুষ জন্মগ্রহণ করে ফ্রি বা মুক্তভাবে। তাই মানুষকে বড় হতে গেলে প্রকৃতির সাথেই, প্রকৃতির বিষয় নিয়েই তাকে শিক্ষা গ্রহণ করতে হয় মুক্তভাবে। রুসোর যে
তত্ত্ব এবং তথ্য, তার উপর সাধারণ মানুষের ধারণা পাল্টে গেল। অর্থাৎ রুশো যখন থেকে বললেন ম্যান ইজ বর্ন ফ্রি অ্যান্ড এভরিহোয়ার হি ইজ ইন চেইন, এই তত্ত্বের উপরে মানুষের ধারণাটা কিন্তু পাল্টে গেল এই তত্ত্বের পর থেকে। আর রুশো বললেন যে একটা শিশুকে বড় করতে, গড়ে তুলতে সে যেন সহজাতভাবেই প্রকৃতির সঙ্গে খেলা করেই শিক্ষা গ্রহণ করবে, তাহলে তার ডেভেলপমেন্ট হবে। যাই হোক, রুশোর বিশেষ কাজ যেমন দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এটা রুশোর লেখা, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, পরবর্তীতে ডিসকোর্স অন ইনইকুয়ালিটি, পরবর্তীতে লেখা এমিল অর অন এডুকেশন, তারপর লেখা কনফেশনস এবং নার্সেসেস অর দ্য লাভার অফ হিমসেলফ, নার্সেসেস অর দ্য লাভার অফ হিমসেলফ, এগুলো রুশোর বিশেষ লেখা। এই এমিল was published in 1762, 1762. Emile was published in 1762. এডুকেশনাল ফিলোসফি এখানে দেখানো হয়েছে, এডুকেশনের উপর রুশোর কি মতামত সেটা দেখানো হয়েছে। দেখানো হয়েছে শিশুকে কিভাবে এডুকেট করা যায় এবং কিভাবে শিশুর গ্রোথ হবে, কিভাবে শিশুর মনন জগৎ, কল্প জগৎ উন্নত হবে। এমিল এই বইটি ব্যান্ড হয়েছিল বাই দ্য অথরিটিস এবং রুশোকে কিন্তু জেলবন্দিও করা হয়েছিল। শুধু এই বই নয়, আরো কিছু বই এর মধ্যে সঙ্গে ছিল। তবে এই এমিল অর অন এডুকেশন, এই বইয়ের উপর ক্রিটিক্সরা বলেন যে এখানে ন্যারো অ্যাপিল দেখানো হয়েছে অন উইমেন এডুকেশন, নারীদের শিক্ষার প্রতি নাকি বিশেষ গুরুত্ব দিয়ে লেখা হয়নি, এমন ধারণা ক্রিটিক্সদের রয়েছে। যাই হোক, এই এমিলের মাধ্যমে বোঝানো হয় চিলড্রেন্স এডুকেশন ন্যাচারাল হওয়া চাই। মূল বক্তব্যটা হলো চিলড্রেন্স এডুকেশন, শিশুদের যে শিক্ষা সেটা ন্যাচারাল হওয়া চাই, প্রকৃতিগত হওয়া চাই, আর তাতে শিশু সোশ্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল হিসাবে গড়ে উঠবে। এমিল এই বইটি 5টি খণ্ডে ভাগ করা আছে। বুক 1, সেখানে বলা হচ্ছে শিশুর চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড পর্যন্ত বর্ণনা করা আছে। অর্থাৎ এমিলের জন্ম থেকে এমিল কথা বলা পর্যন্ত এই টাইমটা কভার করা হয়েছে। রুশো মায়ের ব্রেস্ট ফিডিং এর গুরুত্ব দিয়েছেন, মাতৃদুগ্ধের প্রতি গুরুত্ব দিয়েছেন। বলা হয়েছে এক শিশু তার যে ব্রেস্ট ফিডিং করে, মাতৃদুগ্ধ পান করে, তাতে তার গ্রোথ, ফিজিক্যাল গ্রোথ, ব্রেন স্ট্রং হয়, এটা বলা হয়েছে। একজন মা তার শিশুকে ন্যাচারালি টেক কেয়ার করতে পারে এবং টেক কেয়ার করতে হয় ন্যাচারালি,
কোনো চাপ প্রয়োগ নয়। একজন মা যা শিখাবেন তা অন্যের দ্বারা কখনো সম্ভব নয়, এটা রুশোর ধারণা। একজন মা শিখাতে পারেন কোনটা ভুল কোনটা ব্যাঠিক, একজন মা শিখাতে পারেন। আর একজন শিশু সহজাতভাবেই মায়ের কাছেই শিখতে ন্যাচারালি পছন্দ করে। মায়ের সাথে বেশি সময় কাটালে শিশুর একটা হাই চেঞ্জ যে হয় সেটা সেন্সিবল হয়, রুশু বলেছেন। এই সময় শিশুর যে সেন্স অর্গান সেগুলা ইউজ করতে শেখে। মা কখনো ওভার প্রোটেক্টিভ হবেন না, রুশুর কথা, যে একজন মায়ের কখনোই ওভার প্রোটেক্টিভ হবার কথা নয়। শিশুকে শিশুর মতো চলতে দিতে হবে, তার আচরণে কোনো বাধা প্রয়োগ করা যাবে না। কারণটা হলো এই যে নেচার, এই যে প্রকৃতি, এই প্রকৃতি হলো প্রকৃত শিক্ষক, বেস্ট টিচার। যদিও মায়ের কাছে শিখবে, বাবার কাছে শিখবে, কিন্তু প্রকৃতির থেকে শিখবে। সার্বিকভাবে প্রকৃতিকে বলা হয় বেস্ট টিচার। আর একজন শিশুর কাছে মা শিখবে, একজন শিশু তার মায়ের কাছে শিখবে, বাবার কাছে শিখবে। একজন মা শিশুর উপর যথেষ্ট কিছু চাপিয়ে দেবেন না। আর একটা শিশুর যে ডেভেলপমেন্টের যে স্টেজ, যেটা গ্রোথের যে স্টেজ, সেই স্টেজে কোনো চাপ প্রয়োগ করা যাবে না। এবার বুক 2-তে বলা হয়েছে যখন শিশুর 12 বছর পর্যন্ত এজ হবে তাকে কভার করা হয়েছে বুক 2-তে। এই বয়সে ব্রেন ডেভেলপমেন্টটা যথেষ্ট স্পিডি হয়, সেদিকে নজর রাখতে হবে। আর এই অবস্থায় ফর্মাল এডুকেশন সেটা দেওয়ার দরকার নেই, স্কুলিংয়ের দরকার নেই। শিশু নিজের মতো তার থিঙ্কিংটাকে, তার থটটাকে ডেভেলপ করবে। বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলছে তার বিপরীত যেন কথা হচ্ছে। এখন তো একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই একটা নির্দিষ্ট সময়ে তাকে নার্সিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু রুশুর মতটা তা নয়। যাই হোক, এই 12 বছর বয়সে কি হয়, তার যে থিঙ্কিং, তার থট প্রসেস, সেটা ডেভেলপড হয় বলছেন। আর এইভাবে ন্যাচারালি ছেড়ে দিলে কি হয়, শিশুটির গুড জাজমেন্ট পাওয়ার তৈরি হয়, এটা রুশুর ধারণা। এবং ওন এক্সপেরিয়েন্স তার মধ্যে হয়। অর্থাৎ কিনা বই পুস্তক থেকে বাইরের ফিজিক্যাল ওয়ার্ক এই সময় শিশুকে আকৃষ্ট করে, সেই জন্য বই পুস্তকের থেকে ফিজিক্যাল ওয়ার্ক, ছোটখাটো ফিজিক্যাল ওয়ার্ক, সেই দিকে গুরুত্ব দেওয়া উচিত। রুশু বলেন, মাদার্স আর বেস্ট নার্সেস অ্যান্ড ফাদার্স আর বেস্ট টিচার্স, রুশু বলেন। বুক 3-তে রয়েছে, এখানে বয়স 12 থেকে 15 ইয়ার্স
ওল্ড পর্যন্ত, 12 থেকে 15 বছর পর্যন্ত কভার করা হয়েছে। এই বয়সে শিশু তার ট্রেড, বিজনেস, ছোটোখাটো প্রফেশনাল বিষয়, বিভিন্ন বিষয়ে শিশু উপলব্ধ হবে বা তার উপলব্ধি নিয়ে আসতে হবে। এই বয়সে স্থির করতে হবে শিশুটির কোন দিকে ইন্টারেস্ট রয়েছে, কোন সাবজেক্টে ইন্টারেস্ট রয়েছে, অর্থাৎ ডিফারেন্ট কেরিয়ার অপশনস শিশুর সামনে রাখতে হবে। শিশু কোন দিকে আকৃষ্ট হচ্ছে সেটা লক্ষ্য করতে হবে। এই সময়ে পার্টিকুলার ফিল্ডের কেরিয়ার তৈরি করার সময়, যাতে ভবিষ্যতে শিশুটি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, স্বাধীন হতে পারে। Parents should not force their children. Parents should not force their children. চাপিয়ে দেওয়া যাবে না শিশুদের উপর যথেষ্ট কিছু, তাতে কমপ্লেক্সিটি বাড়বে। বুক 4 সেখানে অ্যাডাল্টহুডের কথা বলা হয়েছে, অ্যাডোলেসেন্স পিরিয়ডের কথা বলা হয়েছে, বয়ঃসন্ধির কথা বলা হয়েছে, আর টিনেজার। শিশু কি করবে? লার্ন নর্মস অ্যান্ড ভ্যালুজ অফ সোসাইটি। এই বয়সে শিশুরা ভ্যালুজ অফ সোসাইটি শিখবে, সামাজিকতা শিখবে, সমাজের মানুষের প্রতি দরদ, তাদের সাথে রিলেশন, কোরিলেশন জানবে। এই বয়সে অ্যাডোলেসেন্স পিরিয়ডে মোর ইন্টারেস্ট ইন ফিয়ার্স, গসিপ লাইক লাভ ইন্টারেস্ট, এই দিকটায় আগ্রহ তৈরি হবে। অপোজিট সেক্স আর অপোজিট জেন্ডারের প্রতি অ্যাট্রাক্ট হবে। এই সময় লোনলিনেস ফিলিং হবে শিশুর। ফোকাস ইন মরাল ভ্যালুজের উপর গুরুত্ব দিতে হবে। টু হেল্প নিডি, তাদেরকে কি করে সাহায্য করা যায় সেটা শিখবে। কম্পেশন শিখবে, প্যাশন শিখবে এই বয়সে। কিন্তু একটু উল্টো হয়ে গেলেই ঝড়ঝঞ্ঝার কাল হয়ে যায় এটা। বুক 5 সেখানে দেখা যাবে যে এমিল ম্যারিজ সোফি। এমিল ম্যারিজ সোফি। এখানে একটা প্রশ্ন, কিছু বাংলা বইয়ের মধ্যে দেখা যায় যে এমিলকে এমিলি হিসাবে বলা হয়েছে। তখনই আমাদের ব্রেনে একটা ধারণা থাকে যে এমিলি যদি হয় তাহলে এমিলি যেন একটা মেয়ে শিশু, কিন্তু ঘটনা তা নয়। রসুর এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি এমিল ম্যারিজ সোফি বুক 5-এ বলা হয়েছে। তাহলে এমিল একটা মেল, একটা পুরুষ, একটা ছেলে, সে বিয়ে করেছে, ভালোবেসেছে কাকে? সোফিকে, SOPHIE। তাদের দুজনে লাভ অ্যাফেয়ার্স হবে, স্টার্ট হবে, প্যাশনেট হবে, দেখানো হয়েছে। রুশু বলেন এইভাবে একটা শিশুর ডেভেলপমেন্ট হবে। তবে উমেন এডুকেশনকে তিনি বলা হয়েছেন যে উইমেনরা ডোমেস্টিক স্কিলে জাগ্রত হবে। তাই ক্রিটিক্সরা বলেছেন যে নারীদের বিষয়ে রুশু যেন বিশেষ কিছু বলেননি। এটা ক্রিটিসিজম রয়েছে। অর্থাৎ এইভাবে ধীরে ধীরে শিশুটি বড় হবে এবং শিশুটির রেসপেক্ট মিলবে। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, এমিল অর অন এডুকেশন, ফিলোসফি অফ এডুকেশন, রিটেন বাই জেন জ্যাক্স রুশু। বন্ধুরা, খুব ভালো থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।